রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি বিনোদ। আজকে আবার একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের আরেকটি কনসেপ্ট আইন, সেই আইন সম্পর্কে আজকে আমরা আবার আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, আইন বলতে কি বোঝায়, আইন কাকে বলে যদি আমরা দেখি, তাহলে দেখব আইনকে দুই অর্থে প্রয়োগ করা হয় বা বিভক্ত করা হয়। সেই দুটি কি কি? একটা হচ্ছে ব্যাপক অর্থ, আরেকটি হলো সংকীর্ণ অর্থ। একটি ব্যাপক অর্থ, আরেকটি সংকীর্ণ অর্থ। এখন ব্যাপক অর্থে আইন বলতে কি বোঝায়? ব্যাপক অর্থে আইন বলতে বোঝায় সামাজিক আইন, নৈতিক আইন, ধর্মীয় আইন, প্রাকৃতিক আইন প্রভৃতিকে বোঝায়। এখন এই যে সামাজিক আইন, নৈতিক আইন, নৈতিক মানে ন্যায় নীতিযুক্ত যে সমস্ত আইন, সামাজিক ক্ষেত্রে যে সমস্ত আইন বা প্রাকৃতিক ক্ষেত্রে যেখানে যুক্তিবোধই সব থেকে সবার ঊর্ধ্বে, এই সমস্ত বিষয়গুলোকে বোঝায়, তখন সেগুলোকে কিন্তু ব্যাপক অর্থে আইন বলা হয়। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু ব্যাপক অর্থে আইনকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না। রাষ্ট্রবিজ্ঞানে যে আইনকে সব থেকে বেশি গ্রহণ করা হয় সেটা হচ্ছে সংকীর্ণ অর্থে আইন। এখন এই সংকীর্ণ অর্থে আইন বলতে কি বোঝায়? সংকীর্ণ অর্থে আইন বলতে বোঝায় মানুষের যে বাহ্যিক আচার আচরণ তাকে নিয়ন্ত্রণ করে কে একটি সার্বভৌম শক্তি, এবং তার দ্বারা যখন সার্বভৌম শক্তি কর্তৃক প্রযুক্ত যে নিয়মাবলী তাকেই কিন্তু বলা হয় আইন, এবং রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু একেই সব থেকে বেশিভাবে গুরুত্ব প্রদান করা হয়। এখন এই সার্বভৌম শক্তি কর্তৃক সমর্থিত মানে কি? ধরো রাষ্ট্র সার্বভৌম শক্তি কর্তৃক সমর্থিত মানে হচ্ছে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, ধরো এই রাষ্ট্র কিন্তু সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, রাষ্ট্রের কথাই শেষ কথা। তো সেই জন্য কিন্তু রাষ্ট্রকে বলা হয় সার্বভৌম ক্ষমতার অধিকারী, এবং সে যে বিষয়গুলোকে সমর্থন করবে, যে নিয়মকানুনকে সমর্থন করবে, তার দ্বারা সমর্থিত নিয়মকানুনকে কিন্তু আইন বলা হবে, এবং রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু এই বিষয়টাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। চলো নেক্সট আমরা দেখব যে আইনকে কোন কোন রাষ্ট্রবিজ্ঞানের বেশিরভাগ বিষয় কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে কিন্তু মতপার্থক্য রয়েছে। যেমন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে মতপার্থক্য লক্ষ্য করা যায়, সেই রকম ভাবে কিন্তু আইনের সংজ্ঞা নিয়েও কিন্তু মতপার্থক্য লক্ষ্য করা যায়। যেমন ধরো জন অস্টিন, তিনি আইন বলতে যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে আইন হলো সার্বভৌমের নির্দেশ। তার মানে সার্বভৌম মানে বলেছে সার্বভৌমের নির্দেশ মানে আমরা রাষ্ট্রকে বলতে পারি। তাই রাষ্ট্র যখন কোনো নির্দেশ প্রদান করবে সেই নির্দেশকেই কিন্তু জন অস্টিন আইন বলে বুঝিয়েছেন। হল্যান্ড কি বলেছেন? তিনি বলেছেন সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ কর্তৃক প্রযুক্ত মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণকারী সাধারণ নিয়মেই হলো আইন। তাহলে তিনিও কিন্তু সেই বিষয়টাকেই বুঝিয়েছেন যে সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ কর্তৃক প্রযুক্ত মানুষের যে বাহ্যিক আচার আচরণ, সেই বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য যেটা প্রযুক্ত করা হয় সেটাকে কিন্তু আইন বলা যেতে পারে। এটা কে বলেছেন? এটা বলেছেন হচ্ছে হল্যান্ড। নেক্সট হেনরি মেটল্যান্ড, ওনারা কি বলছেন? একটা দেশে সুদীর্ঘ কাল ধরে প্রচলিত প্রথা রীতিনীতি কালক্রমে কিন্তু কিসে পরিণত হয়? কালক্রমে কিন্তু আইনের মর্যাদা লাভ করে। সুতরাং দীর্ঘকাল ধরে যে সমস্ত প্রথা রীতিনীতি যেগুলো প্রচলিত, সেই প্রচলিত প্রথা রীতিনীতি কিন্তু একটা সময় গিয়ে করে কিসে পরিণত হয়? একটা সময় গিয়ে পরিণত হয় আইনের। পরবর্তীতে উইলসন, তিনি কি বলছেন? তিনি বলছেন যে আইন হলো মানুষের স্থায়ী আচার ব্যবহার ও চিন্তার সেই অংশ যা সাধারণ নিয়মাবলী হিসেবে সুস্পষ্ট ও আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে, এবং যার পেছনে সরকারের কর্তৃত্ব ও ক্ষমতার সুস্পষ্ট সমর্থন বর্তমান, তাকেই কিন্তু উইলসন আইন হিসেবে চিহ্নিত করেছেন। এবং মনে রাখতে হবে এই উইলসনের যে আইনের মতবাদ সেটাকেই কিন্তু সর্বজন গ্রাহ্য আইনের সংজ্ঞা হিসেবে কিন্তু বলা হয়েছে। এরপর দেখো মার্ক্সবাদীরা, ওনারা কিন্তু সমস্ত বিষয়ের ক্ষেত্রে, রাষ্ট্রবিজ্ঞানের বেশিরভাগ বিষয়ের ক্ষেত্রে কিন্তু মার্ক্সবাদীরা কিন্তু সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিন্তু একটা পৃথক দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু সেটাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। মার্ক্সবাদীরা কি বলছেন? তারা বলছেন যে যেসব ব্যক্তি শাসন করে তারা কেউ রাষ্ট্রের মাধ্যমে নিজেদের ক্ষমতা
সংগঠিত করে না, তারা নিজেদের ইচ্ছাকে সার্বজনীন ইচ্ছা হিসেবে প্রতিষ্ঠা করে। এর মানে হচ্ছে যে একজন ব্যক্তি বা যারা শাসন করছে তারা শুধুমাত্র রাষ্ট্রের ইচ্ছাকে রাষ্ট্রের মাধ্যমে নিজেদের ক্ষমতাকে তো বাস্তবায়িত করে, তার সাথে সাথে আবার কি করে বলতো, তার সাথে সাথে নিজেদের ইচ্ছাকেও কিন্তু রাষ্ট্রের ইচ্ছা বলে কিন্তু চালিয়ে দেয়। এবং সেই জন্যই কিন্তু ওনারা কিন্তু রাষ্ট্রকে কি বলেছেন, রাষ্ট্রকে বলেছেন হচ্ছে রাষ্ট্র হচ্ছে শ্রেণী শোষণের হাতিয়ার, যেখানে শাসক শ্রেণী রাষ্ট্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমাজের সাধারণ মানুষদেরকে শোষণ করার জন্য। বুঝতে পারা গেল? নেক্সট হলো প্রকৃতি। প্রকৃতির দিকে যদি আমরা দেখি, আইনের প্রকৃতিকে দেখো তিনটে দিক দিয়ে বিশ্লেষণ করা হয়েছে। তিনটে দিক দিয়ে নয়, চারটা দিক থেকে আমরা বিশ্লেষণ করব আইনের প্রকৃতিকে। প্রথম হচ্ছে ভাববাদীদের অভিমত, দ্বিতীয় ঐতিহাসিক মতবাদীদের অভিমত, তৃতীয় বার্কার ও ল্যাস্কির অভিমত, এবং চতুর্থ মার্ক্সবাদীদের অভিমত। এখন ভাববাদীদের অভিমত মানে কি? ভাববাদীদের অভিমতে এখানে আমরা অ্যারিস্টটল আইনকে কি হিসেবে ব্যবহার করেছেন সেটা জানবো। স্টোয়িক দার্শনিকরা আর হেগেল তিনি আইনকে কি হিসেবে ব্যাখ্যা করেছেন সেই সম্পর্কে আমরা হচ্ছে জানবো। অ্যারিস্টটল তিনি কি বলছেন, যুক্তি নির্ভর আইন হচ্ছে একটা যুক্তি নির্ভর বৌদ্ধিক প্রকাশ, এবং সেটা হওয়ার জন্য আইন কি করে বলতো, সমাজ কল্যাণ করে। আইনের কাজ হচ্ছে সমাজ কল্যাণ করা। যেহেতু আইন হচ্ছে যুক্তি নির্ভর বুদ্ধির প্রকাশ, তাই আইন কি করবে, সমাজের কল্যাণ সাধন করবে। এটাকে বলেছেন অ্যারিস্টটল বলেছেন। স্টোয়িক দার্শনিকরা আবার কি বলেছেন? স্টোয়িক দার্শনিকরা বলেছেন হচ্ছে আইন তারা কিন্তু আইন অর্থে প্রাকৃতিক আইনকে বুঝিয়েছেন। কাকে বুঝিয়েছেন? প্রাকৃতিক আইনকে। কেন? তার কারণ হচ্ছে প্রাকৃতিক আইন হচ্ছে রাষ্ট্রীয় আইনের থেকে সর্বোচ্চ, রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে কিন্তু প্রাকৃতিক আইন। কারা বলেছেন? স্টোয়িক দার্শনিকরা। আর হেগেল তিনি কি বলেছেন, যে রাষ্ট্রীয় যে আইন সেই রাষ্ট্রীয় আইনই হচ্ছে সর্বে সর্বা। কি বলেছেন হেগেল? তিনি বলেছেন হচ্ছে রাষ্ট্রীয় আইনই সর্বে সর্বা। এরপর ঐতিহাসিক মতবাদীদের অভিমত, সেখানে আমরা দেখতে পাবো হেনরি মেয়ন, সিজুইক, এনারা কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আইনের সংজ্ঞা বা আইনকে কিন্তু ব্যাখ্যা করেছেন, এবং সেখানে বলেছেন যে আইন সর্বদা কি হয়, যে রীতিনীতি, প্রথা, লোকাচার প্রভৃতি ধীরে ধীরে কিসে পরিণত হয়, আইনে পরিণত হয়। এবং ওনারা বলেছেন যে আইন মানুষ শুধুমাত্র যে শাস্তির ভয়ে আমরা আইন মেনে চলি। কেন? শাস্তির ভয়ে আমরা আইন মেনে চলি, কিন্তু বলছে শুধুমাত্র শাস্তির ভয়ে যে আমরা আইন মেনে চলি কিন্তু এমনটা কিন্তু নয়। আমাদের আইন মেনে চললে আমরা কিন্তু কিছু তার উপযোগিতা কিছু রয়েছে, তার ভালো দিক, পজিটিভ সাইন কিছু রয়েছে। তবে সেই জন্যই কিন্তু আমরা কি মেনে চলি বলতো, সেই জন্য আমরা কিন্তু আইন মেনে চলি। যেমন একটা উদাহরণ দিই তোমাদেরকে, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। বিষয়টা কি? ধরো আমরা রাস্তা দিয়ে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই। এখন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমাদের রাষ্ট্রীয় আইন কি বলে, আমরা রাস্তা দিয়ে সবসময় যাওয়ার সময় কোন দিক দিয়ে যাব? বাম দিক দিয়ে যাব, তাই তো? এটা তো বাম দিক দিয়ে যাওয়া, এটা তো আইন। এখন আমার ইচ্ছা হলো আমি ডান দিক দিয়ে গেলাম। এখন ডান দিক দিয়ে গেলে বা সিগনালে আমি সিগনাল মানলাম না, সিগনাল যদি আমি না মানি কি হবে? আমরা সিগনাল মানি কেন? রাষ্ট্র আমাকে শাস্তি যাতে না দিতে পারে সেই জন্য সিগনাল মানি, তাই তো? সিগনাল না মানলে কি হবে? আমার বাড়িতে নোটিশ যাবে, আমার এগেনস্টে চালান কাটা হবে, তাই তো? সেই জন্য কিন্তু হেনরি মেয়ন, এই ঐতিহাসিক মতবাদীরা তারা কি বলেছেন? তারা বলেছেন যে না, মানুষ কিন্তু ওই শাস্তির ভয়ে কিন্তু আইন মেনে চলে না। তারা কি জন্য আইন মেনে চলে? তার কিছু উপযোগিতা আছে। তার মানে হলো এই যে সিগনাল, সেই সিগনালটা যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা অনেক সময় কি হব, দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবো। আমরা যদি এই সিগনাল না মেনে চলে যাই, রাষ্ট্রীয় আইনকে যদি আমরা অমান্য করি, তাহলে কি হবে, আখেরে আমাদের নিজেদেরই ক্ষতি হবে, আমরাই দুর্ঘটনার কবলে পড়বো। তাহলে বুঝতে পারা গেল কেন তারা বলেছেন যে রাষ্ট্রীয় আইন শুধুমাত্র শাস্তির ভয়ে মানুষরা মানে সেটা নয়। তারা নিজস্ব তাদের কিছু পজিটিভ দিক আছে, উপযোগিতা রয়েছে, সেই কারণেই তারা কিন্তু রাষ্ট্রীয় আইন মেনে চলে। বুঝতে পারা গেল? এরপর বার্কার ও ল্যাস্কি, ওনারা কি বলছেন? বার্কার বলছেন যে আইনের মধ্যে কি থাকবে? বৈধতা থাকবে এবং নৈতিকতা থাকবে। কি থাকবে? বার্কার বলেছেন আইনের মধ্যে থাকবে
বৈধতা এবং নৈতিকতা। বৈধতা মানে কি? বৈধতা মানে হচ্ছে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কর্তৃক, সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক যখন একে অনুমোদন প্রদান করবে তখনই সেই বিষয়টাকে কি বলা হবে? বৈধতা। বুঝতে পারা গেল? এরপর নৈতিকতা মানে কি? ন্যায় নীতিযুক্ত যে বিষয়, ন্যায় নৈতিকতা যুক্ত বিষয়কেই বলা হয়, ন্যায় নীতিযুক্ত বিষয়কেই বলা হয় কি? নৈতিকতা। এবং এগুলো যখন থাকবে তখনই কিন্তু সেটাকে আইন হিসেবে কিন্তু চিহ্নিত করেছেন। কে চিহ্নিত করেছেন? হচ্ছে বার্কার। অন্যদিকে ল্যাস্কি তিনি কি বলেছেন আইন মানে? তিনি বলেছেন যে আইন শুধুমাত্র সার্বভৌমের নির্দেশ, সার্বভৌম কর্তৃপক্ষ একজন বলে দিল যে হ্যাঁ চলো আমি একটা নির্দেশ প্রদান করছি, তুমি সেটাকে মেনে চলবে কারণ এটা হচ্ছে সার্বভৌমের নির্দেশ। ল্যাস্কি কিন্তু এটা বলেনি। তিনি বলেছেন যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি, সেই ব্যক্তির বিবেক আমি যদি মনে না করি, ব্যক্তির বিবেক যদি মনে না করে যে সেই আইনটি হচ্ছে একটা বৈধ আইন বা সেই আইনটি মেনে চললে আমার কিছু ভালো হতে পারে, তবেই কিন্তু আমি সেই আইনটি মেনে চলবো, না হলে কিন্তু ব্যক্তি কিন্তু কখনোই সেই আইনটি মেনে চলবে না। এটা কে বলেছে? এটা বলেছেন হচ্ছে ল্যাস্কি, হ্যারল্ড ল্যাস্কি। নেক্সট হচ্ছে মার্ক্সবাদীরা। মার্ক্সবাদীরা আবার একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে আইনকে ব্যাখ্যা করেছেন। তারা মনে করেন সমাজের মধ্যে উপরিকাঠামো রয়েছে, যেমন উপরিকাঠামো, আর তার সাথে সাথে রয়েছে কি? ভিত্তি। ভিত্তিকে ইংরেজিতে বলা হয় বেস, আর উপরিকাঠামোকে বলা হয় সুপারস্ট্রাকচার। এখন এই ভিত্তির উপর নির্ভর করে কিন্তু উপরিকাঠামো তৈরি হয়, আর উপরিকাঠামোর মধ্যে কি রয়েছে? আইন। এবং একটা রাষ্ট্রের ভিত্তি হচ্ছে সেই রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি। যদি আমরা বলি অর্থনৈতিক উৎস, কিভাবে সেই রাষ্ট্র কিভাবে তার উৎপাদনের মূল উৎস কি, সেটাই তো সেই রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি বা সেই রাষ্ট্রের ভিত্তি বলা চলে। মার্ক্সবাদীরা বলেন যে হচ্ছে যে ভিত্তির উপর নির্ভর করেই কিন্তু সেই সমাজের উপরিকাঠামো তৈরি হয়, এবং তারা এটাই বলেন যে আইন হচ্ছে একটা উপরিকাঠামো, যেহেতু সেই উপরিকাঠামো তৈরি হয় কিন্তু শাসক শ্রেণীর ইচ্ছাকে কিন্তু বাস্তবে প্রতিফলিত করার জন্যই কিন্তু আইনগুলো কিন্তু কার্যকর করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো বৈশিষ্ট্য। আইনের কতকগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কি কি সেই বৈশিষ্ট্যগুলো? সেই বৈশিষ্ট্যগুলো হলো আইন হলো মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণকারী বিধিবদ্ধ ব্যবস্থা। এখন আচার আচরণ নিয়ন্ত্রণকারী বিধিবদ্ধ ব্যবস্থা কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে আইন যদি রাষ্ট্র না প্রণয়ন করে তাহলে কিন্তু আমরা কখনোই নিজেদের আচার আচরণকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবো না। আমরা কিন্তু শাস্তির ভয়ে অনেক সময় কিন্তু আইনকে মেনে চলি। শাস্তি যদি আমাদেরকে প্রদান না করা হয় তাহলে কিন্তু আমরা হয়তো আইন মেনে চলবো না। সেই জন্যই বলা হয়েছে যে মানুষের যে আচার আচরণ, সেই আচার আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য যে বিধিবদ্ধ ব্যবস্থা, সেই বিধিবদ্ধ ব্যবস্থাই কিন্তু আইন। যেমন ধরো আমি রাস্তায় হেঁটে যাওয়ার যে উদাহরণটা দিলাম, আমরা সবসময় আমাদের আইনে কি বলে যে সবসময় ট্রাফিক আইন মেনে চলো। এখন যদি সেই নিয়ম কানুন না থাকতো তাহলে কি করতাম? আমরা যেরকম খুশিভাবে আমরা গাড়ি চালাতাম, রাস্তায় হেঁটে যেতাম, তাই তো। তো এই জন্য কিন্তু বলা হচ্ছে যে মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণকারী বিধিবদ্ধ ব্যবস্থাই হচ্ছে আইন। আর কি বলা হচ্ছে? আর বলা হচ্ছে মানুষের কেবল বাহ্যিক আচার আচরণকেই নিয়ন্ত্রণ করে। কেন বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে? আমার ভেতরে আমি কি করব না করব সেটা কিন্তু রাষ্ট্রই কখনোই কিন্তু আমাকে কোনো আইন দিয়ে কখনোই কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ যদি এটা পারতো, যদি রাষ্ট্র মানুষের আভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করতে পারতো, তাহলে কিন্তু যখন হেলমেট পরে গাড়ি চালালে ফাইন, হেলমেট না পরে গাড়ি চালানো তো আইনত অপরাধ, কিন্তু আমরা কিন্তু বেশিরভাগ সময় কি করি? যতই আমাদের ফাইন লাগুক না কেন, যাই হোক না কেন, আমরা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু সুযোগ পেলেই বিনা হেলমেটে কিন্তু গাড়ি চালায়। সুতরাং কি আমাদের বাহ্যিক আচার আচরণ, আমাদের কিন্তু ইচ্ছা নেই, আমরা কিন্তু ভেতর থেকে কিন্তু কখনো হেলমেট পরি না, এটা আমাদেরকে রাষ্ট্র বাধ্য করে। সুতরাং আমাদের বাহ্যিক আচরণকেই নিয়ন্ত্রণ করে, আমাদের আভ্যন্তরীণ আচার আচরণকে কিন্তু রাষ্ট্র কখনো নিয়ন্ত্রণ করতে পারে না আইনের মধ্য দিয়ে। আর কি বলা হচ্ছে? আর বলা হচ্ছে আইনের বিধানসমূহ সুনির্দিষ্ট সুস্পষ্ট। আইনে যেটা বলা থাকবে সেটা সবসময় সুস্পষ্ট হবে, সেটা সবসময় কি হবে? সুনির্দিষ্ট হবে। একটা নির্দিষ্ট বিষয় সেখানে কিন্তু উল্লেখ করা থাকবে। আর কি বলা হবে? সার্বভৌম শক্তি কর্তৃক সমর্থিত বলে আইনের স্থান প্রথা রীতিনীতি প্রভৃতির ঊর্ধ্বে। প্রথা রীতিনীতি এগুলো যদি আমরা মেনে না চলি, এগুলো মেনে না চললে কোনো কিছু যায় আসে কি? আমাদেরকে কেউ কি শাস্তি প্রদান করতে পারবে? পারবে না। কিন্তু যদি
আইনকে আমরা না মেনে চলি, আইনকে যদি আমরা লঙ্ঘন করি, তাহলে কিন্তু রাষ্ট্র আমাদেরকে শাস্তি প্রদান করতে পারবে। কেন প্রদান করতে পারবে? তার কারণ হচ্ছে এটা হচ্ছে সার্বভৌম শক্তি কর্তৃক সমর্থিত। কেন পারবে? তার কারণ হচ্ছে এটা। আর কি বলা আছে? আর বলা আছে সার্বভৌম শক্তির প্রধান কাজ হলো আইনকে কার্যকর করা। তাহলে আইনকে কার্যকর করার কাজ করবে কে? আইনকে কার্যকর করার কাজ করবে সার্বভৌম শক্তি। এবং এই সার্বভৌম শক্তিকে কি বলা হয়? সার্বভৌম শক্তিকে বলা হয় রাষ্ট্র। রাষ্ট্রের কাজই হচ্ছে আইনকে কি করা? আইনকে কার্যকর করা। পরের দেখো, নেক্সট নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে উৎস, আইনের উৎস। এখন আইন কোন কোন জায়গা থেকে এভলিউশনের মধ্য দিয়ে, বিবর্তনের মধ্য দিয়ে বর্তমানে আইনে রূপান্তরিত হলো। এক সমাজ একটা সময় তো হট করে তো আর একদিনে তো আইন তৈরি হয়নি। সমাজে একটা সময় ছিল প্রথা, ধর্ম, বিচারালয়ের সিদ্ধান্ত, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায় নীতি, আইনসভা, এগুলোই কিন্তু আইনকে তৈরি করতে, আইনকে কিন্তু এগুলোর মধ্য দিয়ে কিন্তু আইন তৈরি হয়েছে। সবার আইনের যদি প্রাচীনতম উৎসের কথা বলা হয়, কি বলা হবে? প্রথা, বিভিন্ন রিচুয়ালস, প্রথা। এখনো আমাদের সমাজে বিভিন্ন প্রকার প্রথা রয়েছে। সেই প্রথাগুলোই কিন্তু কালক্রমে কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় আইনে পরিণত হয়েছে। বুঝতে পারা গেল? এটা কিন্তু আইনের একটা অন্যতম উৎস। ধর্ম, ধর্মীয় যে নিদান, ধর্মের যে বিভিন্ন ক্ষেত্র, ধর্মীয় ক্ষেত্রে বিভিন্ন বলা হয় যে এটা করবে না, এটা করা যাবে না, এই যে বিষয়গুলো, বা বিভিন্ন প্রকার ধর্মতে বিভিন্ন রকমের বিধান দেওয়া হয়, বলা হয় এই এই বিষয়গুলো পালন করতে হবে। এবং কালক্রমে দেখা যায় সেই বিষয়গুলোই কিন্তু ধর্মের সেই বিষয়গুলোই কিন্তু পরবর্তীকালে আইনে কিন্তু রূপান্তরিত হয়েছে। তাই বলা যায় ধর্মও কিন্তু আইনের একটা অন্যতম উৎস। আর কি? বিচারালয়ের সিদ্ধান্ত। ধরো আজকে আদালত একটা বিষয়ে রায় প্রদান করলো, ঠিক আছে, একটা বিষয় কি প্রদান করলো? রায় প্রদান করলো। এবং সেই রায়টা কিন্তু একটা সময় কি হবে? আইনে পরিণত হবে। এবং সেই বিষয়টাকে কিন্তু সেই বিষয়টাকে কিন্তু সেই সময় আইন হিসেবে কিন্তু দেখা হবে। এবং সেই রায়টাকে কিন্তু একটা মাইলস্টোন হিসেবে দেখা হবে। বিচারালয়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাকে কিন্তু একটা মাইলস্টোন হিসেবে দেখা হবে। এবং এটা ধীরে ধীরে কিসে পরিণত হবে? আইনে পরিণত হবে। এরপর কি? বিজ্ঞানসম্মত আলোচনা, বিভিন্ন আইনজ্ঞ পণ্ডিতদের যে আলোচনা, সেই আলোচনা তারা যে একটা বিধান দেন, তারা যে একটা মত দিয়ে দেন, সেটাই পরবর্তীকালে আইনের উৎস হিসেবে কিন্তু অনেক সময় গ্রহণ করা হয়। পরবর্তীকালে ন্যায় নীতি সমর্থিত যে সমস্ত বিষয়, সেই সমস্ত বিষয় অনেক সময় আইনে পরিণত হয়। আর কি? আইনসভা। আইনসভাকে আইনের বর্তমান সময়ে আইনসভাই হলো আইনের একটা সবথেকে বড় উৎস। কেন? তার কারণ হচ্ছে বর্তমানে আমাদের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট থেকে কিন্তু নিত্য নতুন আইন কিন্তু তৈরি হয়। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো সাইবার ক্রাইম। আজ থেকে 20 বছর আগে সাইবার ক্রাইমের কোনো বিষয় আমাদের কি জানা ছিল? ইন্টারনেট বলে বিষয়টাই কিন্তু সেই সময় কিন্তু আমাদের কাছে কিন্তু জানা ছিল না, অজানা ছিল। তাহলে সাইবার যে ক্রাইম, সেই সম্পর্কে আইন তৈরি করা সম্ভব ছিল কি? ছিল না। কিন্তু সেই সমস্ত কিছু তৈরি হয় এখন কোথায়? আইনসভাতে। আইনসভাতে কোনো একটা বিল উত্থাপন করা হয় এবং সেই বিলের পক্ষে সমর্থন যদি আসে, তাহলে সেই বিলটাকে কিসে পরিণত করা হয়? আইনে পরিণত করা হয়। তাহলে বলা যেতে পারে যে আইনসভা হলো বর্তমান সময়ে আইনের হচ্ছে সবথেকে বড় উৎস। নেক্সট আর কিছু নেই। তাহলে আজকে এত দূরই। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।